শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিই খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। নিশ্চয়ই আপনার বিশ্লেষণ শুনবো, তার আগে চলেন দেখে নিই আজকের জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম যেই খবরগুলো হলো। প্রথমেই আমার হাতে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে দেশে করোনা সংক্রমণের 3 মাস শুরু থেকে গতকাল পর্যন্ত। আচ্ছা, এখানে বলছে যে সমন্বয়হীন কাজে ঢিলে ঢালা 3 মাস, করোনা মোকাবেলা, সংক্রমণ বাড়তে থাকবে জুনের শেষ পর্যন্ত, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘনীভূত মহামারীর বিস্ফোরণ বন্ধ করা। এখানে কিছু বুলেট পয়েন্ট দেওয়া হয়েছে। পরীক্ষা ওয়ার্ল্ডোমিটারের হিসাবে দেশে প্রতি 10 লাখের মধ্যে 2418 জনের পরীক্ষা হচ্ছে, শীর্ষ 20 দেশের মধ্যে যেটি সর্বনিম্ন। শনাক্তের হার 16.52%, সুস্থ 21.14% এবং মৃত্যু 1.535%। এর পাশে যে খবরটি, করোনার চিকিৎসা, হাসপাতালে শয্যা ও আইসিইউ সংখ্যায় গড়মিল। এছাড়া সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা আরও বাড়বে। দেশে করোনা পরিস্থিতি, সংক্রমণ শনাক্তের 3য় মাস পূর্ণ হচ্ছে আজ। শনাক্তের 80% এবং মৃত্যু 77% হয়েছে 3য় মাসে। 24 ঘন্টায় মৃত্যুর নতুন রেকর্ড। এছাড়া পণ্য রপ্তানি আয়ে টালমাটাল, এরকম একটি শিরোনাম তারা করেছে। দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে চাকরির ঝুঁকিতে বেসরকারি কর্মীরা, কর্মহীন হয়ে নতুন করে দরিদ্র হয়ে পড়েছে 3,69,44,000 মানুষ। করোনার আগে দরিদ্র ছিল 3,30,00,000 মানুষ। এছাড়া দেখছি লকডাউনের নামে আসলে কি হচ্ছে। এখানে বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের আগে পূর্ব পরিকল্পনা থাকতে হবে, সংশ্লিষ্ট এলাকার জনগণকে 48 ঘন্টা আগে জানাতে হবে। আদৌ এগুলি হচ্ছে কিনা নিশ্চয়ই শুনবো মঞ্জুর ইসলাম আপনার কাছে। এছাড়া দেখছি আইএসের ফান্ডে যায় মুক্তিপণ, লিবিয়ায় 26 বাংলাদেশি হত্যা। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ, লক্ষ্মীপুরের এমপি পাপুল কুয়েতে গ্রেপ্তার। তিনি বিদেশে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন, এটা দুঃখজনক বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া পাপুল সস্ত্রীক এমপি হন যেভাবে, তা নিয়েও একটি খবর আছে। দৈনিক কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে 5,68,000 কোটি টাকার বাজেট আসছে। এছাড়া লাখো মানুষের কর্মহীন হওয়ার আশঙ্কা, আবাসন খাত টিকিয়ে রাখতে বাজেটে নীতি সহায়তা দাবি। রেকর্ড আক্রান্তের মধ্যেও কমেছে মৃত্যুর হার। পেছনের পাতার একটি খবর দেখছি, করোনা রেড জোন ওয়ারি রাজাবাজার, প্রশাসনের প্রস্তুতি, নির্দেশ গেলেই লকডাউন। দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে প্রস্তাবনায় ঢাকার 10 রেড জোন। এছাড়া একদিনে সর্বোচ্চ মৃত্যু, 24 ঘন্টায় শনাক্ত 2743, মৃত্যু 42। নিচেই দেখছি চট্টগ্রামের নষ্ট কিটে বিপদ। এছাড়া সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে 20,000 কোটি টাকা। লক্ষ্যমাত্রা খুব বেশি নয়, তবে বর্তমান পরিস্থিতিতে অর্জিত হবে কিনা তা নিয়ে সন্দেহ আছেন, বলছেন মির্জা আজিজুল ইসলাম, সাবেক অর্থ উপদেষ্টা। দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে করোনা সুনামিতে শিল্প খাত তছনছ। ক্রেতা ও ন্যায্য দাম না পাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে চালু হওয়া শিল্প ইউনিট। এছাড়া 6 দফা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, আমাদের প্রতিটি অর্জনই রক্তের বিনিময়, ইনশাল্লাহ করোনা থেকে আমরা মুক্তি পাবো, দেশ এগিয়ে যাবে। এর নিচে দেখছি করোনায় বিপাকে বস্ত্র খাত, শুধু গার্মেন্টস সেক্টরেই কাজ হারাবেন কোটি মানুষ। দেশব্যাপী করোনা চিকিৎসা, আইসিইউ, অক্সিজেন সংকট তীব্র। দৈনিক দেশ রূপান্তর প্রধান শিরোনাম করেছে রেড জোনে 400 উপজেলা, আসছে কড়া লকডাউন। ওয়েবসাইটে জোন ভিত্তিক মানচিত্র প্রকাশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, এনজিও সহ সবাইকে নিয়ে জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়ন চায় সরকার। লকডাউনে গাইডলাইন ঠিক করবেন প্রধানমন্ত্রী। 50টি জেলা ও 400 উপজেলাকে পুরোপুরি লকডাউন, রেড জোন ব্র্যাকেটে দেওয়া হয়েছে। একদিনে সর্বোচ্চ 42 মৃত্যু। এছাড়া মানব পাচারের অভিযোগে এমপি পাপুল কুয়েতে গ্রেপ্তার, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে খবরটি ছাপা হয়েছে। বলা স্ত্রীর অস্বীকার, আমরা বিষয়টি খোঁজ রাখছি। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত, দেশে ফেরাতে পদক্ষেপ নেবে দুদক। দুর্নীতি দমন কমিশনেও বিষয়টি অনুসন্ধান চলছে। দ্য ডেইলি স্টার প্রধান শিরোনাম করেছে কোভিড-19 রেড জোন, স্ট্রিক্ট রুলস ফর স্টে অ্যাট হোম, গভর্নমেন্ট টু এনফোর্স জোনিং ইন এ ডে অর টু। এছাড়া 9 local rings in league with international traffickers, 13 arrested in different districts over the murder of 26 Bangladeshis in Libya. বিভিন্ন রকমের শিরোনাম দেখছিলাম, তার মধ্যে গত
প্রায় 3 মাস ধরেই আমরা করোনা নিয়েই আছি, কিন্তু তার মধ্যে একটি অন্য রকমের খবর, একটি বিব্রতকর খবর মঞ্জুরুল ইসলাম। সেটি হচ্ছে যে কুয়েতে বাংলাদেশের একজন সংসদ সদস্য মানব পাচার এবং অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, এরকম একটি খবর আমরা দেখছি। এবং দেশটির গণমাধ্যমের যেই খবরটি বলা হচ্ছে যে তাদের দেশের সিআইডি যেটি বলছে, অন্তত 20,000 মানুষ পাচার করে 1400 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই শহীদুল ইসলাম পাপুল, তিনি লক্ষ্মীপুর 2 আসনের একজন সংসদ সদস্য এবং তার স্ত্রীও একজন সংসদ সদস্য সংরক্ষিত আসনের। তার বিষয়টা একদম বাংলাদেশের জন্য খুবই বিব্রতকর এবং লজ্জাজনক, এবং এর আগেও কিন্তু তার বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ উঠেছে। বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে নিউজ ছাপা হয়েছে যে তিনি মানব পাচারে অংশগ্রহণ করেছেন এবং সক্রিয়ভাবে মানব পাচারকারী হিসাবে বিদেশির কাগজগুলোতে তার বিরুদ্ধে লেখা হয়েছে। তো আমরা গতকাল জানলাম, বাংলাদেশ প্রতিদিনে আজকে আমরা এটা লিড করেছি, এটি আসলে খুব আলোচিত খবর। সেটা আমরা জানলাম যে ওইখানকার কাগজ বাংলাদেশের একটি কাগজকে কোট করে এবং সব মিলিয়ে পৃথিবীর বিভিন্ন কাগজে তার বিরুদ্ধে নিউজ ছাপা হয়েছে। তো স্থানীয় সময় শনিবার রাত 9টায় কুয়েত সিটির মুশরিফ আবাসিক এলাকার 4 নম্বর ব্লকে তার বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় কুয়েতের সিআইডি। তার বিরুদ্ধে কুয়েতে জনশক্তি রপ্তানি অনিয়ম ও হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। কাজী শহীদুল ইসলাম পাপুল মাতারিয়া কুয়েতি গ্রুপ অফ কোম্পানির স্বত্বাধিকারী। ওইখানে বাংলাদেশের এই যে বিভিন্ন সময় মানব পাচারের যে সক্রিয় সংগঠন এবং সক্রিয় চক্র, এই চক্রের অন্যতম হোতা তিনি। সিআইডি গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশের যে কুয়েতের যে আমাদের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আজাদ, কুয়েতে সিআইডি তাকে ধরে নিয়েছে, এটা তিনি জানতে পারেন এবং উনি খোঁজখবর রাখার চেষ্টা করেছেন বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন। এবং একইভাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একে আব্দুল মোমেন বলেছেন যে কুয়েত থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে জানিয়েছে এমপি কে সিআইডি গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধেও মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে বলে রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন। উনি ব্যবসার একটি বড় অংশ এই প্রতিষ্ঠানের নির্বাহী। এই প্রতিষ্ঠানে কুয়েতি চেয়ারম্যান তাকে জানিয়েছে সারানোর চেষ্টা করবে বলে জানানো হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে বাংলাদেশের এ পর্যন্ত মানব পাচারের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু তার একদম একটা বড় রকম অংশগ্রহণ আছে। এই এবং শহীদুল তার ইসলাম বিরুদ্ধে পাপল, দুদকেও অনুসন্ধান চলছে, সেই হ্যাঁ, খবরগুলো আমরা দেখছি। শহীদুল ইসলাম পাপল হঠাৎ করে গত নির্বাচনে আহ, আসলেন, নির্বাচনে দাঁড়ালেন, নির্বাচনে এবং জিতে এই গেলেন, জয় নির্বাচন করলেন। করার প্রক্রিয়াটা নিয়েও কিন্তু তখন প্রশ্ন আছে। সেই হ্যাঁ, সময় নির্বাচনের পর জাতীয় পার্টির সংসদ সদস্য হঠাৎ করেই প্রার্থী হঠাৎ করেই লাপাত্তা সরে যান লাপাত্তা হয়ে এবং গেলেন। তারপরে উনি আসেন এবং সেখানেও টাকার বিনিময় হয়েছিল বলে কিন্তু তখন খবরও আমরা হ্যাঁ, দেখেছিলাম। তখন খবর হয়েছিল যে একজন প্রার্থী দাঁড়ানোর পরে সে লাপাত্তা হয়ে গেলেন। তিনি তখন 14 দলের দলীয় বা জাতীয় পার্টির যে মনোনয়নের সমঝোতা হয়, এই সমঝোতায় মনোনীত প্রার্থী ছিল মোহাম্মদ নোমান। পরে তিনি সরে দাঁড়ান এবং এটা বলা হয় না, এটা প্রকাশ্যই যে এটা টাকা পয়সার লেনদেনের মাধ্যমে এই বিষয়টা হয়েছিল। বিষয়টি নির্বাচনের সময় বেশ আলোচনায় ছিল। কাজী শহীদুল ইসলাম ফেসবুকে তার ব্যক্তিগত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তিনি আরো বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তার ব্যাংকে এছাড়া তিনি শুধু একজন সংসদ সদস্য না, একজন ব্যবসায়ী না, তিনি বেসরকারি ব্যাংক খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান, এনআরবি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিটির কোম্পানির চেয়ারম্যান, স্বতন্ত্র এই সংসদ সদস্য, কুয়েতের প্রধান পৃষ্ঠপোষক, প্রধান সংসদ সদস্য, আওয়ামী লীগের কুয়েতের প্রধান পৃষ্ঠপোষক, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের প্রতিষ্ঠাতা সদস্য। তার স্ত্রী অবশ্য দাবি করেছে, এমপি পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, তিনি দাবি করেছেন যে তাকে গ্রেপ্তার সম্পর্কিত যে তথ্য দেওয়া হয়েছে তা ঠিক নয়, তিনি সেখানে কোনো মামলার আসামি না, তিনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, তাকে এমনিতেই জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা কিন্তু তা না। আজকে বাংলাদেশের একজন এমপি কে বা বিদেশের একটা গোয়েন্দা সংস্থা
ধরে নিয়ে গেছে, বিদেশের একটা অপরাধ দমন সংস্থা ধরে নিয়ে গেছে, এটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার। এই লজ্জা আমরা আহ, এটা মনে হয় যে আমাদের আহ, প্রাপ্ত একটা লজ্জা। এই জন্য বলছি যে আমরা কাকে সংসদ সদস্য নির্বাচন করব, কাকে নমিনেশন দিব, কে নির্বাচিত হবে, এটা কিন্তু নির্বাচনে জনগণের সম্পৃক্ততা নিয়ে হয় নাই, হয়েছে কিন্তু টাকার খেলা। টাকার খেলার কারণেই কিন্তু আজকে যারা সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা রাখে নাই, যারা সংসদ সদস্য হওয়ার মতো তাদের সামাজিক এবং ব্যক্তিগত ইমেজ নাই, জনগণের সাথে যাদের কোনো সম্পৃক্ততা নাই, এই জাতীয় মানুষ অনেকেই, পাপুলের মতো অনেকেই কিন্তু আজকে সংসদ সদস্য হয়ে গেছেন টাকার এবং এবং বিভিন্ন কারণে। সংগঠনগুলোতেও আমরা দেখেছি যারা সুবিধাভোগী, যারা ক্ষমতাসীন দলের প্রভাবকে কাজে লাগিয়ে করে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু একটা শুদ্ধি অভিযানও শুরু হয়েছিল, এবং যেটা দেশব্যাপী সকলে তাকে স্বাগত জানিয়েছিল। তো করোনার মধ্যে কি বিষয়টি চাপা পড়ে গেল? আমরা এর মধ্যে খবর হতে দেখেছি যে অনেকে এর মধ্যে জামিনও পেয়ে গেছেন। হ্যাঁ, অনেকে জামিন পেয়েছেন। জামিন শুধু করোনার মাঝখানে, আমাদের তো করোনা কাল আমরা হিসাব করি 26শে মার্চ থেকে, তারা অনেকেই 2-3 জন কিন্তু এর আগেও জামিন পেয়েছেন, যেটা আমরা গণমাধ্যম জানি না বা জানার চেষ্টা করি না। করোনা এবং বিভিন্ন জাতীয় জাতীয় কর্মসূচির ডামাডোলে চাপা পড়ে গিয়েছিল, ওই ফাঁকে তারা বেরিয়ে আসছে। 2-3জন লোক এখনো আহ গ্রেপ্তার আছে, কারাগারে আছে। আশা করি, আমার মনে হচ্ছে যে তারাও বেরিয়ে যাবে, কারণ একটা পর্যায়ে দেখা যাবে যে তাদের আর কোন রকম আহ আহ, ই থাকবে না, মানে আহ তাদেরকে আটকে রাখার মতো আর কোন রকম ব্যবস্থা থাকবে না রাষ্ট্রীয় কাঠামোতে। কারণ একজন একভাবে যদি জামিন পেয়ে যায়, সেই জামিনকে উল্লেখ করে, সেই জামিনকে বেস করে কিন্তু অন্যরাও জামিন পেয়ে যায়। এটা কিন্তু কোর্টের একটা বিষয় আছে যে একটা মামলার রেফারেন্সে একটা মামলা কিন্তু জামিন হয় অথবা বিচারের ব্যবস্থা থাকে, এবং আদালত সেই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করে। এবং আমার মনে হয় যে যারা এখন পর্যন্ত আটক আছে বিভিন্ন ক্যাসিনো কাণ্ড এবং বিভিন্ন অবৈধ টাকা এবং বিভিন্ন অপরাধে, তারাও মুক্তি পেয়ে যেতে পারে। এই হ্যাঁ, এতে আশঙ্কাটা খুবই আমার মধ্যে খুব আশঙ্কার বেশি খবর তীব্র আসলে। হচ্ছে। এর মধ্যেই আমরা জানি যে দেশে করোনা শনাক্তের আজকে কিন্তু 3 মাস। এই যে 90 দিন, এই 90 দিনের কর্মকাণ্ডকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা কতটা কার্যকর পরিকল্পনা নিতে পারলাম, কতটা বাস্তবায়ন করতে পারলাম, কতটা সমন্বিতভাবে তা করতে পারলাম? আপনি যদি আহ পিছনের দিকে যান, তবে আপনি দেখবেন যে যেই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কর্মসূচিগুলো স্থগিত করেন, সেই অনুষ্ঠানে তিনি স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশের করোনার প্রস্তুতির আমরা মোকাবেলার জন্য প্রস্তুতি কি কি নিয়েছি, আমরা সন্তোষজনক প্রস্তুতি নিয়েছি কিনা। তখন স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনই বলেছিলেন যে বাংলাদেশের স্বাস্থ্য আহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি। কিন্তু দেখা গেল যে আজকে 3 মাসের মধ্যে কোন রকম প্রস্তুতি কিন্তু আমাদের ছিল না। আমাদের ডাক্তারদের ট্রেন আপ করা হয়নি, আমাদের হাসপাতালগুলোকে করোনার ইউনিট করা হয়নি, আমাদের আইসিইউ হাসপাতালগুলোতে আইসিইউ ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়নি, নার্সদেরকে ট্রেনিং দেওয়া হয়নি, এবং কিভাবে আমাদের করোনা রোগীদের আম, শনাক্ত করা হবে, কিভাবে তাদের নমুনা সংগ্রহ করা হবে, সেই সেই বিষয়টাও কিন্তু ততক্ষণ পর্যন্ত ট্রেনিং এর আওতায় আনা হয় নাই। শুধু মুখে মুখে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি বলবো যে যার একটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা মিথ্যাচার করেছে। এই মিথ্যাচারের আজকে খেসারত কিন্তু আমরা দিচ্ছি। আমরা দেখেন যে আমাদের ডাক্তারদের জন্য যে পিপি এবং N95 মাস্ক, এই N95 মাস্ক নিয়েও প্রতারণা হয়েছে। একটি প্রতিষ্ঠান N95 মাস্কের নামে কিন্তু যারা এত বড় সাধারণ একটা মাস্ক অনিয়ম দিয়েছে। করলো, তাদের বিরুদ্ধে কি সেরকম কোনো ব্যবস্থা নেওয়ার খবর আপনার জানা আছে? না, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া আমার কোনো খবর নেই। গতকাল আহ চিটাগাং এর কাগজে এবং আজকে বিভিন্ন কাগজ এবং অনলাইন গুলাতে আওয়ামী লীগের একজন নেতার বিরুদ্ধে N95 কেলেঙ্কারির একটা অভিযোগ আসছে, এবং তিনি আবার এটা নিজের আত্মপক্ষ সমর্থন করে বলেছেন যে প্রতিষ্ঠানের লাইসেন্সটা তার, কিন্তু তিনি এটা আরেকজনকে ব্যবহার করতে দিয়েছেন, সে এই অপকর্মটা করেছে। এখন এই জাতীয় কথা বলে, যদি আওয়ামী লীগের নেতা না হয়ে এই জায়গায় যদি অন্য কেউ এই কাজটা করতেন, অন্য কোনো ব্যবসায়ী বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কোনো লোক যদি এই কাজটা করতেন,
তবে এতক্ষণ পর্যন্ত এই 3 মাস সময় পর্যন্ত তিনি গ্রেপ্তারের বাইরে বা আইন প্রয়োগকারী সংস্থার চোখের আড়ালে থাকতে পারতেন কিনা, এই প্রশ্নটা কিন্তু আজকে আসবে যদি এই বিষয়ের কোন রকম সুরাহা না হয়, আইনগত ব্যবস্থা যদি না হয়। আজকে আপনি দেখেন যে যারা এ পর্যন্ত মারা গেছে তাদের তো ব্যাপারে আমাদের আর কোনো কিছু করার নাই। আক্রান্ত হয়েছে, মারা গেছে, দুঃখ প্রকাশ করা, তাদের রুহের মাগফিরাত কামনা করা, আত্মার শান্তি কামনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। বিষয়টা এমন যে এখন পর্যন্ত কোনো ওষুধই আবিষ্কার হয় নাই, কিন্তু যেই লোকগুলা টেস্টে আক্রান্ত পজিটিভ আসছে, সেই লোকগুলা দ্বিতীয়বার যে টেস্ট করবে যে সে পজিটিভ না নেগেটিভ, 14 দিন বা 20 দিন পরে কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরে তার নেগেটিভ হয়েছে কিনা, সেটার জন্য বা সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন রকম ব্যবস্থা রাখা হয় নাই। যদি এমন একটা ব্যবস্থা রাখা হতো যে যারা করোনা পজিটিভ হয়েছে তারা অমুক প্রতিষ্ঠানে অমুক জায়গায় গিয়ে এইটা তাদের জন্য ডেজিগনেটেড অথবা ডেডিকেটেড একটা হাসপাতাল হবে অথবা বুথ হবে, যেখানে শুধু করোনা একবার যারা পজিটিভ হয়েছে, যারা দ্বিতীয়বার তারা এসে টেস্ট করবে যে তাদের নেগেটিভ পর্যায়ে চলে গেছে কিনা। এটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। না, এবং সে কারণে বলা হচ্ছে যে অন্তত অন্তত 20,000 টেস্ট করার মতো ক্ষমতা থাকা উচিত, কিন্তু এখন আমরা 15,000-এই যাওয়া নিয়ে একটা সংশয়ের মধ্যে বা একটা ইসের মধ্যে আছি। আমরা এই জানি যে এই সময় এসে জোন ভিত্তিক, এলাকা ভিত্তিক একটি লকডাউন কার্যকরের কথা আমরা শুনছি। আমরা দেখেছি কিছু কিছু স্থানীয় প্রশাসন, কক্সবাজার বলি, টেকনাফ কিংবা নারায়ণগঞ্জ, তারা কিন্তু কার্যকর করেছে। আবার ঢাকায় কথা ছিল রাজাবাজার এবং ওয়ারীতে পাইলট প্রকল্প হিসেবে বা শুরু হবে, প্রকল্প না মানে প্রাথমিক হিসাবে শুরু হবে। স্থানীয় প্রশাসনের কাছে এই খবরগুলো নাই। মন্ত্রণালয় বলছে তাদেরকে জানানো হয়েছে। এই যে একটা ধোঁয়াশা, এবং লকডাউন হলে কি করা যাবে, কি করা যাবে না, রেড জোনে কি করা যাবে, ইয়েলো জোনে যে কি করা যাবে, গ্রিন জোনের কি সুবিধা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে। নিশ্চয়ই এই বিষয়ে আপনার কাছে শুনবো। আমি এটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, ফিরবো খুব অল্প সময় পরে। আশা করি সঙ্গেই থাকবেন, তারপরে আপনার বিশ্লেষণ শুনবো। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটায় আজ পত্রিকায়। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম, বিরতির আগে যেটি বলছিলাম যে এলাকাভিত্তিক লকডাউন নিয়ে কথা হচ্ছে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম যেটি, লকডাউনের নামে আসলে কি হচ্ছে, এবং এখানেই বলা হচ্ছে বিশেষজ্ঞরা 3টি বিষয় বলছেন যে লকডাউনের আগে পূর্ব পরিকল্পনা থাকতে হবে, অন্তত 48 ঘন্টা আগে এলাকাবাসীকে জানাতে হবে যেন তারা প্রস্তুতি নিতে পারেন, এবং কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে। এর কিছু কি দেখছেন? আসলে বিষয়টা হলো যে আপনি শুরু থেকে আপনি দেখেন যে এই যে সমন্বয়হীনতা, এটা কিন্তু শুরু থেকেই ছিল, এবং সমন্বয়হীনতা দূর করার জন্য সকল সেক্টর থেকে, সকল মহল থেকে বলা হচ্ছে, কিন্তু সমন্বয়হীনতা দূর হচ্ছে না এই কারণে যে এক একজন এক একটা সিদ্ধান্ত দেয়। মন্ত্রণালয় একরকম সিদ্ধান্ত দেয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একরকম ভাবে জানানো হয়, স্থানীয় প্রশাসনকে আরেক রকম ভাবে জানানো হয়, তারা আরেক রকম ভাবে কাজ করে। সব মিলিয়ে লকডাউন পরিস্থিতি কিন্তু আমরা বলছি যে জোন ভাগ করে রেড, ইয়েলো, গ্রিন ভাগ করা হচ্ছে, কিন্তু আহ খবরের কাগজ বা অনলাইন মিডিয়া গুলাতে, টেলিভিশন গুলোতে প্রচার করা হচ্ছে, কিন্তু বাস্তব সত্য যেটা, সেটা হলো অফিসিয়ালি কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্থা বলছে না যে আমরা অমুক এলাকা লকডাউন করছি, এবং সরকারি ভাবে কোনো গেজেট করা হয় না, সরকারি ভাবে কোনো প্রজ্ঞাপন হয় না, কারণ সরকারি দায়িত্বশীল কারো কাছ থেকে এখন পর্যন্ত এই কথা কিন্তু পাওয়া যায়নি। আমরা বিভিন্ন সূত্র ধরে কিন্তু কাজগুলো করছি। এই যে লকডাউন পরিস্থিতি শুরুতেই দেখেন আমরা সাধারণ ছুটিতে চলে গেলাম। আমরা লকডাউন, প্রথম দিকে লকডাউন শব্দটা উচ্চারণ করতেই যেন আমাদের প্রশাসনের, আমাদের সরকারি মহলের বিভিন্ন সংস্থা মনে হচ্ছে যেন আমরা লজ্জা পাচ্ছি লকডাউন শব্দটা উচ্চারণ। বলা হচ্ছে সাধারণ ছুটি। আর সমন্বয়হীনতার বিষয়টা, লকডাউন পরিস্থিতি আপনার যাই বলেন না কেন, একদিকে আমরা বলছি যে সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে, আরেকদিকে আমরা বলছি যে করোনা মোকাবেলায় সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে, আমরা বলছি যে সবাই যার যার নিরাপত্তা থাকতে হবে, কিন্তু আমরা গার্মেন্টস খোলা রাখছি, আমরা সবকিছু খুলে দিচ্ছি, আমরা আমরা বলছি যে জীবন জীবিকা দুইটাই চালাতে হবে। জীবন জীবিকা দুটা চালাতে হবে, এটা থেকে বলে নাই, অস্বীকার করে নাই যে দুইটারই প্রয়োজন নাই, দুইটারই প্রয়োজন আছে, কিন্তু সেই ক্ষেত্রে এখন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার ফলে
ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে এখন হয়ে গেছে যে যার যার নিরাপত্তা তার কাছে, সে যার যার বাঁচা মরা তার হাতে। এর বাইরে আমি যদি আক্রান্ত হই বা আপনি যদি আক্রান্ত হন, ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখন বাসায় থাকছে। যাদের অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে তারাই শুধু হাসপাতালে যাচ্ছে। হাসপাতালে গেলেও যখন হাসপাতালে যায় তখন অনেকেই শঙ্কিত থাকে, অনেক পরিবার শঙ্কিত থাকছে হয়তো আর ফিরে আসবে না। তার কারণ হলো আমাদের যে অক্সিজেন সাপোর্ট এবং আইসিইউ ফ্যাসিলিটিস এর জন্য যদি প্রয়োজন হয়, যেমন ঢাকা মেডিকেলে প্রায় ৪৮ থেকে ৫০-৬০ জনের এরকম আইসিইউর প্রয়োজন হয়, কিন্তু ১৪-১৫টা সম্ভবত আইসিইউ আছে এবং বিভিন্ন জায়গায় একই অবস্থা। কিন্তু এই যে আইসিইউ সংকট, ভেন্টিলেটর সংকট এবং আপনি দেখেন যে আপনি যদি গত ১০ বছরে স্বাস্থ্য খাতে যে পরিমাণ কেনাকাটা হয়েছে এবং টেন্ডার হয়েছে কেনাকাটার প্রচুর নামে অনিয়ম দুর্নীতির অভিযোগ আমরা অনিয়ম হরহামেশাই দুর্নীতি হয়েছে যে গণমাধ্যমে দেখি, কিন্তু যে বিষয়টি হচ্ছে যে যে পরিমাণে শয্যা বা আইসিইউ আছে আমাদের বেসরকারি খাতেও তো একটি বড় অংশ আছে, তাদেরকে আমরা এখন পর্যন্ত সম্পৃক্ত করতে পারলাম না, এবং এরকম একটি অতিমারী পরিস্থিতিতে কি স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে তাদেরকে নেওয়া যেত না? এই প্রশ্নটি কিন্তু সামনে থেকে যাচ্ছে, যদিও অতি মুনাফার একটি বিষয় আছে, কিন্তু তারপরেও পরিস্থিতি বিবেচনায় এরকম একটি পদক্ষেপ কি নেওয়া যেত কিনা? পাওয়া যেত। আপনাকে চিন্তা করতে হবে যে বেসরকারি পর্যায়ে আমাদের দেশে যারা এখন আছে তারা কিন্তু মানব সেবার জন্য হাসপাতাল, ক্লিনিক খোলেনি। তারা খুলেছে ব্যবসার জন্য। তাদের যখন ব্যবসা হবে না তখন তারা মানব সেবাকে গুরুত্ব দিবে না কিন্তু। মানব সেবা গুরুত্ব দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে তারা কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে না। কিন্তু যারা ব্যবসা করছে বাংলাদেশে বড়, বড় বাংলাদেশে আ ৫ তারকা মানের হসপিটালও আছে। ৫ তারকা মানের কোন হসপিটালটি মানব সেবায় জাতির, দেশের এবং মানুষের এই দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে কাছে আসে নাই, এবং নিশ্চয়ই মন্ত্রণালয়ে এমন কোন দুর্বলতা আছে অথবা মন্ত্রণালয়ের চেয়ে তারা এমন ভাবে শক্তিশালী যে কারণে মন্ত্রণালয়ের কথা তারা শোনার মতো কোনো ধৈর্য রাখে না, এবং মন্ত্রণালয়ের যে কোনো রকম কথা অথবা অনুরোধ অ্যাভয়েড করার মতো তাদের মানসিকতা আছে এবং তাদের সেই রকম গার্ডস আছে আমি বলে মনে করি। সে কারণে বেসরকারি পর্যায়ের উপর ডিপেন্ড করে আমরা এই মুহূর্তে আমরা পারছি না, কারণ ব্যবসায়ীরা কখনো মানব কল্যাণের জন্য খুব কম ব্যবসায়ী আছে যারা মানব কল্যাণের জন্য কাজ করে। আপনি যদি উল্লেখ করবেন যে বাংলাদেশে হাসপাতাল ব্যবসায়ী ছাড়াও তো অনেক ব্যবসায়ী আছে। আমি আজকে এটা উল্লেখ করতেই হয়, একমাত্র বসুন্ধরা ছাড়া বাংলাদেশের এত বড় বড় ব্যবসায়ী আছে। কোন ব্যবসায়ী আজকে করোনা রোগীদের সরকারের উদ্যোগের পাশাপাশি দাঁড়িয়েছে? খুব কম, হাতে গোনা। তারা বিভিন্ন জায়গায় শুধু মাস্ক, স্যানিটাইজার দিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের কাছে মাস্ক, স্যানিটাইজার দিয়েছে, সেই মাস্ক, স্যানিটাইজার ফটো সেশন করেছে, ফেসবুকে দিয়েছে, পত্রিকায় ছাপিয়েছে। এর বাইরে একটা একটা বড় বড় সরকারি প্রতিষ্ঠান তারা নিজেরা একটা হাসপাতালের দায়িত্ব নিতে পারতো, মানুষের কল্যাণে একটা আইসোলেশন সেন্টার করতে পারতো, মাস্ক, স্যানিটাইজেশন মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করতে পারতো। কিছুই কিন্তু হয় নাই। মাস্ক, স্যানিটাইজার নিয়ে যে পরিমাণ ব্যবসা হয়েছে, এটা এটা মানুষের দুর্ভোগ নিয়ে, মানুষের এরকম অসহায়ত্ব নিয়ে যে বাংলাদেশের মতো একটা দেশ, একটা গরিব দেশ, আমরা যদিও মুখে মুখে বলি যে আমাদের উন্নত হয়েছে, এই দেশের মানুষের মধ্যেও যে এরকম ব্যবসার মনোবৃত্তি থাকতে পারে। অবশ্য আমাদের মধ্যে ব্যবসার মনোবৃত্তি থাকাটাই খুব স্বাভাবিক। আমরা বিভিন্ন ঈদ উৎসব পার্বণে দেখি, বিশেষ করে বিদেশে যখন ঈদে ছাড় দেওয়া হয়, বিভিন্ন ধর্মীয় উৎসবে ছাড় দেওয়া হয়, সেখানে বাংলাদেশের ব্যবসায়ীরা মুনাফা বাড়িয়ে দেয়, যে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। মূল্যবৃদ্ধির প্রবণতা আমরা দেখি, যেটি খুবই অনাকাঙ্ক্ষিত, অনৈতিক অনভিপ্রেত। কিছু কাজ করেন আমরা তারা। আশা করব যে এই পরিস্থিতি, যে অতিমারী পরিস্থিতি, সেটি সরকারের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব না, সকলের এখানে সম্পৃক্ত হওয়ার উচিত, এবং আপনি যেই কথাটি বলছিলেন নিশ্চয়ই কারো না কারো এটাতে বোধোদয় হবে। আমরা একেবারেই শেষ প্রান্তে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বিশ্লেষণে অংশ নেওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে জানিয়ে রাখি, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হচ্ছে প্রতিদিন রাত ৯টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান, অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন ভিডিও করে পাঠিয়ে দিন আরটিভির করোনা হেল্পলাইন মেসেঞ্জারে। নিটল টাটা আজ পত্রিকায় অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ এবং শুক্রবার সকাল ১০টা ১০ প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন, আর আরটিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।